হ্যালো এভরিওয়ান, আমি দীপিতা। এডু কর্নারে সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের প্যারাগ্রাফ সিরিজের আরেকটা প্যারাগ্রাফ শিখে ফেলবো। এটা হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, অর্থাৎ খাদ্যে ভেজাল। এই প্যারাগ্রাফটা কিন্তু আমাদের অতীতে বোর্ড এক্সামগুলোতে মাঝে মধ্যে চলে এসেছে এবং আমাদের কলেজের যে এক্সামগুলো সেগুলোতে কিন্তু এসেছে। তো আমরা এই প্যারাগ্রাফটা খুব সহজে কিভাবে লিখতে পারা যায় সেটা শিখে ফেলবো আজকে। তো চলো শুরু করি। Food adulteration is a serious issue that affects পাবলিক হেলথ ওয়ার্ল্ড ওয়াইড। অর্থাৎ কি বললো দেখো, ফুড অ্যাডাল্টারেশন মানে খাদ্যে ভেজাল একটা সিরিয়াস ইস্যু, একটা বিশাল সমস্যা, যেটা কিনা আমাদের যে পাবলিক হেলথ, এবং এই পাবলিক হেলথটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে যে পাবলিক হেলথ সেটা কথা বলা হচ্ছে না, ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু এটা বড় সমস্যা। এটা ইট রেফার্স টু দ্য প্রসেস অফ অ্যাডিং হার্মফুল or low quality substances to food items to increase quantity or reduce production cost। অর্থাৎ কি বললো দেখো, ইট রেফার্স, আমরা এখন বুঝতে চেষ্টা করছি যে খাদ্যে ভেজাল বলতে আসলে কে বোঝায়। তো খাদ্যে ভেজাল বলতে বোঝায় ইট মানে কি, ইট মানে এখানে খাদ্যে ভেজাল যে টার্মটা, যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করছি সেইটা মানে কি সেটা বোঝানোর জন্য আমরা ইট শব্দটা ব্যবহার করেছি। তো ইট রেফার্স, এটা বোঝায় the process of adding harmful or low quality substances। মানে এটা বলতে এই খাদ্যে ভেজাল বলতে বোঝায় কি, যখন কিনা ফুড আইটেম গুলোর মধ্যে হার্মফুল অথবা লো কোয়ালিটির, ক্ষতিকর কিংবা খারাপ কোয়ালিটির সাবস্টেন্সেস ব্যবহার করা হয়, ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। এবং কেন ব্যবহার করা হয়? টু ইনক্রিজ কোয়ান্টিটি, এর পরিমাণটা বৃদ্ধি করার জন্য, খাবারের পরিমাণটা বৃদ্ধি করার জন্য, or reduce production costs, অর্থাৎ আমাদের যে উৎপাদন খরচ সেটা কমাতে ব্যবহার করতে পারে, কিংবা খাদ্যের যে পরিমাণ সেটাকে বাড়াতেও ব্যবহার করতে পারে। এবং কি ব্যবহার করা হয়? হার্মফুল এবং লো কোয়ালিটির যে ম্যাটেরিয়াল বা সাবস্টেন্সেস হতে পারে সেগুলো ব্যবহার করা হয়। কমন এক্সাম্পলস ইনক্লুডিং মিক্সিং ওয়াটার উইথ মিল্ক, এবং কিছু এক্সাম্পল বলা হচ্ছে। এর এক্সাম্পল গুলোর মধ্যে কি আছে দেখো, মিক্সিং ওয়াটার উইথ মিল্ক, আমাদের যে গরুর দুধ হয় সেটার মধ্যে হচ্ছে গিয়ে পানি মেশানো। অ্যাডিং আর্টিফিশিয়াল কালার টু ফ্রুটস, ফলের মধ্যে আর্টিফিশিয়াল কৃত্রিম রং মেশানো। অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে বাজারের যে আমগুলা, যখন আমের সিজন আসে গরমকালে, অনেক অনেক কমলা হয়ে আছে, মানে আমের রং তো হচ্ছে কমলা হলে আমরা বলি যে আরে খুবই পাকা একটা আম। তো আমরা মাঝে মাঝে দেখি যেটা একটু অন্যরকম লাগছে, একটু আর্টিফিশিয়াল টাইপের লাগছে। তো এই যে আর্টিফিশিয়াল কালারটা কেন মেশানো হয়, যেন এই ফলটাকে আরো বেশি আকর্ষণীয় লাগে। তরমুজকে আমরা দেখি যে টকটকা লাল তরমুজ মাঝে মাঝে দেখা যায়, যেটা খুব একটা স্বাভাবিক বলে আমাদের কাছে মনে হয় না। তো এই যে টকটকা লাল রংটা কিংবা কোন একটা ফলের রংকে অনেক টকটকা করে ফেলা হচ্ছে, এটা কেন করা হচ্ছে? যেন তোমার চোখে লাগে, যেন তুমি আকর্ষণ ফিল করো ওই খাবারটার প্রতি এবং তুমি এটা কিনে নিয়ে যাও। অ্যান্ড ইউজিং টক্সিক কেমিক্যালস, এবং এমনকি কি করা হচ্ছে যে টক্সিক কেমিক্যালস ব্যবহার করা হচ্ছে, ক্ষতিকর যে রাসায়নিক পদার্থগুলো সেগুলো ইভেন ব্যবহার করা হচ্ছে, লাইক ফরমালিন ব্যবহার করা হচ্ছে টু প্রিজার্ভ ফিশ অ্যান্ড ফ্রুটস। ফিশ এবং ফ্রুটস মানে তোমার মাছ এবং যে ফল আছে সেগুলোকে আমরা যেন প্রিজার্ভ করতে পারি, আমরা যেন বেশ কিছুদিন যাবত এটাকে যেন টাটকা রাখা যায়, এটা যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য কিন্তু ফরমালিন ব্যবহার করা হয় খাবারে। এবং ফরমালিন ব্যবহারটা কিন্তু আইন করে নিষিদ্ধ করে রাখা, কিন্তু এরপরও দেখা যায় যে ফরমালিনটা ব্যবহার করা হয়। ফরমালিনটা কিন্তু এটা খাবারে ব্যবহার করার জন্য কোনো কিছু না, এটা ব্যবহার করা হয় হচ্ছে তোমার জীববিজ্ঞানী যে ল্যাব থাকে সেগুলোতে কিন্তু এই উপাদানটা ব্যবহার করা হয়। তার মানে বুঝতে পারছো এটা কিন্তু খাবারের জন্য উপযোগী কোনো পদার্থ না। These practices make food look fresh and appealing but pose significant health risk। একটু আগে আমরা যেটা বললাম যে এটা কেন করা হয়, এই প্র্যাকটিসটা হয় এই কারণে যেন তোমার ফুডটাকে, খাবারটাকে ফ্রেশ দেখায় এবং অ্যাপিলিং দেখায়, অনেক বেশি অ্যাপিলিং মানে অনেক বেশি আকর্ষণীয় যেন দেখায়। বাট পজ শব্দটার মানে হচ্ছে কারণ, এখানে তুমি কজও ব্যবহার করতে পারবে। বাট পজ সিগনিফিকেন্ট হেলথ রিস্ক, কিন্তু এই যে খাবারটাকে ফ্রেশ দেখানোর জন্য এই যে প্র্যাকটিসটা, এই যে চর্চাটা আছে, এইটা কি করে? এটা সিগনিফিকেন্ট আকারের হেলথ রিস্ক তৈরি করে, আমাদের যে স্বাস্থ্যের ঝুঁকি সেগুলো কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয়। Consuming adulterated food can cause food poisoning, digestive problems and long-term illness such as cancer, liver damage and kidney failure। অর্থাৎ কি বলা হচ্ছে দেখো, এখানে কিন্তু একটু আগে বলা হলো যে এই যে খাবারগুলো এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য একটা সিগনিফিকেন্ট হেলথ রিস্ক তৈরি করছে। এবং এখন আলোচনা করা হচ্ছে যে এই যে রিস্ক গুলো এগুলো কি কি আছে। এখানে বলা হচ্ছে যে কনজিউমিং অ্যাডাল্টারেটেড ফুড, এই যে ভেজাল যুক্ত খাবার, এটা যদি আমরা ব্যবহার করি বা আমরা যদি এটা কিনা কনজিউম করি,
গ্রহণ করি, এটা কিসের কজ করতে পারে? এটা ফুড পয়জনিং তৈরি করতে পারে আমাদের শরীরে। ফুড পয়জনিং মানে আমরা সবাই জানি যে হচ্ছে যখন আমাদের পেট খারাপ হয়ে যায় তখন আমরা ওটাকে ফুড পয়জনিং বলি। তো এটা এই ভেজাল যুক্ত খাবার খেলে আমাদের পেট খারাপ হতে পারে, আমাদের ফুড পয়জনিং হতে পারে, আমাদের ডাইজেস্টিভ প্রবলেমস হতে পারে, আমাদের বদহজম হতে পারে, কিংবা লং টার্মে অনেক ইলনেস হয়ে যায়, যেমন কি হতে পারে সেখানে ক্যান্সার হতে পারে, লিভার ড্যামেজ হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে। তার মানে অনেক খারাপ খারাপ কিছু কিন্তু রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা হয় এই আমরা যদি ভেজাল যুক্ত খাবার বা অ্যাডাল্টারেট ফুড গ্রহণ করি। The most vulnerable groups are children, elderly individuals and pregnant women. মানে এই যে খাবারের মধ্যে এই যে দূষিত পদার্থ বা খারাপ খারাপ ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে, এই যে খাবারটা ভেজালযুক্ত খাবারটা ব্যবহার যারা করে তাদের মধ্যে সবথেকে বেশি ভালনারেবল সিচুয়েশনে পড়ে বা ভালনারেবল গ্রুপ হচ্ছে যারা কিনা শিশু, মানে কাদের এই খাবারটা বেশি ক্ষতি করে। ভালনারেবল গ্রুপস বলতে বোঝানো হচ্ছে যে কোন গ্রুপটাকে, কোন জনরার মানুষকে, কোন ধরনের মানুষদের জন্য এই খাবারটা অনেক বেশি ভালনারেবল হয়, অনেক বেশি খারাপ হয়। কাদের জন্য হয়? চিলড্রেনদের জন্য হয়, মানে শিশুদের জন্য হয়। এল্ডারলি ইন্ডিভিজুয়ালস মানে প্রবীণ যারা, বৃদ্ধ যারা, ওদের জন্য হয়। অ্যান্ড প্রেগনেন্ট ওমেন মানে যারা কিনা মা হবে সামনে বা যারা কিনা হচ্ছে বেবি ক্যারি করছে, তাদের জন্য এই খাবারটা খুবই খারাপ হয়। The primary reasons behind food adulteration are unethical business practices, weak enforcement of food safety regulations, and high demand of certain food items. মানে কি বলো, খেয়াল করো যে আমরা ফার্স্টে জানলাম যে হচ্ছে ফুড অ্যাডাল্টারেশনটা কি, আমরা জানলাম যে এর ফলে আমাদের যে ক্ষতিগুলো হতে পারে সেটা আমরা জানলাম। এখন আমরা খোঁজার চেষ্টা করছি যে কেন এই ফুড অ্যাডাল্টারেশনটা হয়, কেন খাদ্যে আসলে ভেজাল যোগ করা হয় বা খাদ্যে এমন কোনো পদার্থ ব্যবহার করা হয় যেটা কিনা খাদ্যের জন্য বা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। তো দেখো প্রাইমারি রিজনস গুলো কি, মানে প্রাথমিক যে কারণগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি সেগুলোর মধ্যে কি কি আছে? আনএথিক্যাল বিজনেস প্র্যাকটিসেস, মানে যখন কিনা ব্যবসায়ীরা তাদের যে ব্যবসার নীতিটা আছে, ব্যবসার যে নৈতিকতাটা আছে সেটা যখন সে ফলো করছে না, এই চর্চাটা যখন নেই যে সে যখন একটা সেবা দিচ্ছে বা সে যখন একটা পণ্য সরবরাহ করছে তখন সে সেটার প্রতি অ্যাকাউন্টেবল না, সে সেটার ব্যাপারে দায়িত্ব সে নিচ্ছে না যে সে একটা ভালো জিনিস ডেলিভার করবে। এই আনএথিক্যাল যে একটা বিজনেস প্র্যাকটিস এখানে আছে, এটা একটা রিজন মানুষের খাদ্যের মধ্যে ভেজালযুক্ত পদার্থ ব্যবহার করার পেছনে। এর পাশাপাশি আছে উইক এনফোর্সমেন্ট অফ ফুড সেফটি রেগুলেশনস, মানে খাদ্যে ভেজাল মেশানো হবে না বা খাদ্যে কোন ম্যাটেরিয়াল যেতে পারবে, কোন ম্যাটেরিয়াল যেতে পারবে না, এই যেগুলো কিন্তু লিখিত আছে, এগুলো কিন্তু ঠিক করা আছে। আমরা কিন্তু দেখি যে কোন একটা প্রোডাক্ট ব্যবহার করার আগে, লাইক আমরা যদি একটা সাপোজ আমরা আমাদের ফেসের জন্য কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করছি তখনও কিন্তু লেখা থাকে যে এটা এইটা অনুমোদিত কিনা, এটার মধ্যে এই পদার্থ থাকলে হচ্ছে এটা ব্যবহারযোগ্য হবে না, এরকম অনেক কিছু কিন্তু নিয়ম আছে। সেম ভাবে খাবারের মধ্যে কোন পদার্থ তুমি ব্যবহার করতে পারবে, কোন পদার্থ তুমি ব্যবহার করতে পারবে না সেটাও কিন্তু ঠিক করা আছে। কিন্তু ফরমালিন তো ব্যবহার করার কথা নিষিদ্ধ করা, তাহলে কেন মানুষ ব্যবহার করছে? কিংবা এই যে কালারিং, ফুড কালারিং তো ব্যবহার করা নিষিদ্ধ করা, তাহলে কেন এটা ব্যবহার করছে মানুষ? বিকজ আমাদের এনফোর্সমেন্ট, আমাদের যে ল এনফোর্সমেন্টটা সেটা কিন্তু উইক, মানে আমরা এটা যে নিয়মিত রেগুলেট করব সেটা কিন্তু হচ্ছে না। না হওয়ার কারণে যেটা হচ্ছে যে এই যে ফুড সেফটি রেগুলেশনস গুলো আছে, নিয়মগুলো আছে, সেগুলো আমরা ফলো করতে পারছি না, এবং আমরা মানুষকে এই নিয়মগুলো মানুষ যে মানবে সেই জন্য আমরা মানুষকে বাধ্য করতে কিংবা অনুগত করতে পারছি না। অ্যান্ড হাই ডিমান্ড অফ সার্টেন ফুড আইটেমস, আবার কখনো কখনো এটা হয় যে কোনো একটা খাবার এত বেশি হাই ডিমান্ড যে এটা মানুষ অনেক চাচ্ছে, এই কারণে এই খাবারটাকে ভালো রাখার জন্য লম্বা সময় যাবত যেন এই খাবারটা টাটকা থাকে, ফ্রেশ থাকে, তার জন্য এই খাবারটার মধ্যে ওই যে ভেজালযুক্ত পদার্থগুলো সেগুলো ব্যবহার করা হচ্ছে। তার মানে আমরা তিনটা কারণ এখানের মধ্যে দেখলাম। Street food vendors, small scale manufacturers, and sometimes even large food producers engage in these practices to maximize profits. এবং এরপরে বলা হলো দেখো যে স্ট্রিট ফুড ভেন্ডার্স মানে যারা কিনা হচ্ছে গিয়ে রাস্তার মধ্যে, মানে রাস্তায় দাঁড়িয়ে তাদের খাদ্যগুলো বা খাবারগুলো হচ্ছে গিয়ে বিক্রি করে, যেমন ফুচকাওয়ালা মামা হতে পারে, ঝালমুড়িওয়ালা মামারা হতে পারে, তাদের কথা বলা হচ্ছে। কিংবা স্মল স্কেল ম্যানুফ্যাকচারার্স, স্মল স্কেল ম্যানুফ্যাকচারার্স কারা? যারা কিনা খুব ছোট স্কেলে খাবার উৎপাদন করে, মানে এমন না যে সে অনেক খাবার উৎপাদন করছে, এমন না যে সে কোনো বড় একটা কোম্পানি হয়ে গেছে, তাই সে কোনো একটা ব্র্যান্ড কোম্পানি হয়ে যায়নি, সে সাপোজ সে ম্যারিকোর মতো কোনো কোম্পানি হয়ে যায়নি যে সে ম্যারিকোর মতো বিস্কিট উৎপাদন করছে। স্মল স্কেল কোম্পানি হতে পারে সে তোমার পাড়ার দোকানের কোনো একটা বেকারি, সে জাস্ট তার দোকানের জন্য কিছু বিস্কিট উৎপাদন করে,
তাদের কথা বলা হচ্ছে। and sometimes even large food producers এবং একই সাথে কখনো কখনো যারা লার্জ স্কেলে খাবার উৎপাদন করে, মানে কোন একটা ব্র্যান্ডেড কোম্পানি হতে পারে সে, কিংবা সে অনেক খাবার উৎপাদন করে, তার পুরো দেশ জুড়ে খাবার, এই খাবারগুলো যে উৎপাদিত খাবারগুলো সেগুলো সে পরিবহন করে থাকে, এমন এমন যে বিজনেসম্যানরা আছে তারাও মাঝে মাঝে এই যে কাজগুলো, এই প্র্যাকটিসের সাথে যুক্ত থাকে, এঙ্গেজ ইন দিস প্র্যাকটিসেস। কেন যুক্ত থাকে? ম্যাক্সিমাইজ প্রফিট, তার যে প্রফিটটা, তার যে বিজনেস থেকে লাভটা, সেটা যেন সে ম্যাক্সিমাইজ করতে পারে, এই কারণে সে এই কাজের মধ্যে যুক্ত থাকে। To address this problem, strict laws and regular inspections of food production and distribution should be implemented. এখন আমরা কথা বলছি এই যে সমস্যাটা, খাদ্যে ভেজালের যে সমস্যাটা, এটা সমাধানটা কি হতে পারে। তো বলা হলো to address this problem, এই প্রবলেমটাকে আমি যদি অ্যাড্রেস করতে চাই, অ্যাড্রেস করা মানে এখানে কি বোঝাচ্ছে, এই প্রবলেমটাকে আমি অ্যাড্রেস করার মধ্য দিয়ে এটার যদি আমি সলিউশনে যেতে চাই, তাহলে আমার কি লাগবে? স্ট্রিক্ট লজ লাগবে। আমার যে আইনটা সেটা স্ট্রিক্ট হতে হবে, সেটা মানুষ মানতে যেন বাধ্য হয়, সেটা হতে হবে। রেগুলার ইন্সপেকশন অফ ফুড প্রোডাকশন, নিয়মিত খাবারের যে উৎপাদনটা হচ্ছে, খাবারের যে প্রোডাকশনটা হচ্ছে, ডিস্ট্রিবিউশনটা যে হচ্ছে, যে পরিবহন হচ্ছে কিংবা সারা দেশ জুড়ে যেটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই ডিস্ট্রিবিউশন এবং এই প্রোডাকশনকে, এই যে বিতরণ এবং প্রোডাকশন মানে উৎপাদন, এই দুটোর ব্যাপারে রেগুলার ইন্সপেকশন হতে হবে, রেগুলার এটার দিকে নজরদারিতে রাখতে হবে। ইন্সপেকশন মানে কি? নজরদারির মধ্যে রাখতে হবে এটাকে। শুড বি ইমপ্লিমেন্টেড, এটা হতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে এই কাজটাকে। এই উপরে যে কারণগুলোকে বলা হলো যে স্ট্রিক্ট লস, রেগুলার ইন্সপেকশন, এই ব্যাপারগুলো ইমপ্লিমেন্ট হতে হবে। পাবলিক অ্যাওয়ারনেস ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, একই সাথে পাবলিককে মানে আমাদের মতো সাধারণ জনগণকেও এসব ব্যাপারে আরো বেশি মনোযোগী হতে হবে। আমি যেন আমার জায়গা থেকে বুঝতে পারি, আমি এমন কোনো খাবার যেন গ্রহণ না করি যেটার মধ্যে কিনা ফুড পয়জনিং হয়ে যাওয়ার চান্স থাকবে, বা ফুডের মধ্যে মানে এই খাবারটা অ্যাডাল্টারেট হওয়ার সম্ভাবনা আছে, আমি যেন এমন খাবারগুলো অ্যাভয়েড করি। বিকজ আমি যদি অ্যাভয়েড করি তাহলে কিন্তু আস্তে আস্তে যে উৎপাদন করছে সেও এই প্র্যাকটিস থেকে বের হয়ে আসবে, সেও ভালোভাবে যেন খাবারটা উৎপাদন করে সেদিকে সে মনোযোগী হবে। তার জন্য পাবলিক অ্যাওয়ারনেসটা এখানের মধ্যে জরুরি। As consumers need to be informed about identifying adulterated food, এবং এই যে কনজিউমারদেরকেও আসলে বুঝতে হবে, চিনতে পারতে হবে যে কোনটা হচ্ছে, আইডেন্টিফাই করতে পারতে হবে যে কোনটা হচ্ছে অ্যাডাল্টারেট ফুড, কোনটা হচ্ছে ভেজালযুক্ত খাবার। Additionally, promoting organic farming and encouraging responsible food production practices can significantly reduce the occurrence of food adulteration. মানে কি বলো দেখো, additionally মানে একই সাথে প্রমোটিং অর্গানিক ফার্মিং। সো অর্গানিক ফার্মিং মানে কি? অর্গানিক ফার্মিং মানে হচ্ছে যখন আমি জৈব সার ব্যবহার করব খাবারের মধ্যে, আমি আমাদের যে বিভিন্ন রকমের ফসলের জন্য হচ্ছে কি সার ব্যবহার করা হয়, এই সারগুলো কিন্তু বেশ ক্ষতিকর আকারে এখন আস্তে আস্তে আমাদের জন্য রূপ নিচ্ছে, এবং লং টার্মে এখন কিন্তু অনেক রকমের রিসার্চ হচ্ছে যে লং টার্ম যাবত এই ধরনের সার খাবারে ব্যবহার করার ফলে মানুষের শরীরে অনেক রকমের রোগ প্রতিরোধ ক্ষমতার বিনাশ হয়েছে, যার ফলে মানুষ হচ্ছে অনেক রকমের রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। তো এই কারণে আমাদের যেটা করতে হবে, অর্গানিক ফার্মিং এ আমাদের যেতে হবে, মানে আমাদের জৈব সারের মাধ্যমে খাবার উৎপাদনের দিকে যেতে হবে। and encouraging responsible food production, এবং যে ব্যক্তি খাবারটা উৎপাদন করছে সে যেন রেসপন্সিবল হয়, সে যেন তার কাজ নিয়ে আরো বেশি দায়বদ্ধ হয়, সেজন্য আমাদেরকে তাদেরকে এনকারেজ করতে হবে। can significantly reduce the occurrence of food adulteration, মানে এই কাজগুলো করলে সিগনিফিকেন্ট আকারে মানে একটা ভালো আকারে এই যে ফুড অ্যাডাল্টারেশনের যে ঘটনাটা ঘটছে, যে অকারেন্সটা হচ্ছে, সেটাকে রিডিউস করা সম্ভব, কমানো সম্ভব। ইন কনক্লুশন, collective efforts from authorities, businesses and consumers are essential to combat this issue and ensure access to safe, healthy food for everyone. মানে কি বলা হলো দেখো, ইন কনক্লুশন মানে উপসংহারে বলা যায় কালেকটিভ এফোর্টস, একটা কালেকটিভ এফোর্টস এর কথা বলা হচ্ছে, একটা সম্মিলিত এফোর্টের কথা বলা হচ্ছে। ফ্রম অথরিটিস, কাদের কাছ থেকে? অথরিটিস এর কাছ থেকে, বিজনেসেস গুলোর কাছ থেকে, মানে যে কোম্পানিগুলো আছে খাদ্যের খাবার উৎপাদন করে তাদের কাছ থেকে, এবং কনজিউমার যারা কিনা ভোক্তা তাদের কাছ থেকে, তাদের মিলিত একটা সম্মিলিত এফোর্টের কথা বলা হচ্ছে। কেন? এই যে ইস্যুটা আছে এটাকে কমব্যাট করার জন্য, কমব্যাট মানে প্রতিরোধ করার জন্য, এই ইস্যুটাকে প্রতিরোধ করার জন্য প্রত্যেকের একটা কালেকটিভ এফোর্টের প্রয়োজন আছে। অ্যান্ড এনশিওর, এবং এটা এনশিওর করার জন্য যে সবাই যেন সেফ হেলদি ফুডের, নিরাপদ এবং স্বাস্থ্যকর খাবারের অ্যাক্সেস যেন সবাই পায়, এই কাজের জন্য আমাদের এই যে তিনটা স্তরের মানুষ তাদের একটা কালেকটিভ এফোর্টের প্রয়োজন আছে। তো এই ছিল ফুড অ্যাডাল্টারেশন সম্পর্কে আমাদের যে প্যারাগ্রাফটা, সেটা আমরা খুব সহজ শব্দ ব্যবহার করে প্যারাগ্রাফটা শিখে ফেলার চেষ্টা করেছি।
এরপরও যদি কোনো শব্দ কোনো ওয়ার্ড তোমার জন্য কঠিন মনে হয় তাহলে তুমি চেষ্টা করতে পারো যে সেখানে তুমি নতুন কোনো শব্দ ব্যবহার করতে, এবং এতে তোমার প্যারাগ্রাফের মানটা কিন্তু আরো ভালো হবে। তুমি যদি সঠিক বাক্য ব্যবহার করে প্যারাগ্রাফ লিখো তুমি কিন্তু ফুল মার্কস পাবে। আর তুমি যদি এখন আমরা যে প্যারাগ্রাফটা শিখলাম ফুড অ্যাডাল্টারেশনের, এটার পিডিএফটা যদি তুমি পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করতে পারো, তুমি সেখানে তোমার পিডিএফটা পেয়ে যাবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।